অপরাজিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই বইটা আমার ভীষণ প্রিয়। এই বইয়ের সাথে আমার অনেক স্মৃতি, অনেক আবেগ, অনুভূতি জড়িয়ে আছে। বিশেষ করে এই বইটা আমি পেয়েছিলাম আমার স্কুল থেকে। এটার সাথে তাই আমার স্কুলের শেষ দিনের স্মৃতি জড়িয়ে আছে। বিদায় অনুষ্ঠানে আমাদের সবাইকে বই দেওয়া হয়েছিল স্কুল থেকে। তো এই বইটা ছিল আমার উপহার। তো এটার সাথে যেহেতু আমার স্কুল লাইফের স্মৃতি আছে, তাই এটা উম বিশেষভাবে আমাকে হচ্ছে ইমোশনাল করে বলা যায়, স্কুলের স্মৃতি মনে করিয়ে দেয়। যাই হোক, এই বইটা হচ্ছে আমি এরপর যেহেতু স্কুল থেকে পেয়েছিলাম বিদায় অনুষ্ঠানে, তো এসএসসি পরীক্ষার পরপরই ১ম যে বইটা পড়ি সেটা হচ্ছে এই অপরাজিত। তো খুব ভালো লেগেছিল তখন হচ্ছে সেই এসএসসি পরীক্ষার্থী যখন ছিলাম, তখন বয়স খুব কম ছিল। এই বইটা তখন হয়তো এতটা গভীরভাবে আমি উপলব্ধি করতে পারিনি। তারপরও ভীষণ ভালো লেগেছিল বইটা আমার, এবং তখনই একবার পড়ার পর আমি বেশ কয়েকবার আরো পড়েছি। আর গত কয়েক বছরে আমি অনেকবারই বইটা হাতে নিয়েছি এবং বইয়ের বিভিন্ন অংশ হচ্ছে আমার পড়া হয়েছে। তবে গত ৩ দিন আমি আবার ফার্স্ট টু লাস্ট পুরো বইটা আমি পড়ে শেষ করেছি। খুব ভালো লেগেছে। নতুন করে অনেক কিছু আর উপলব্ধি করেছি, অনেক কিছু বুঝতে পেরেছি, অনেক মেসেজ নিতে পেরেছি, গল্পটাকে আরো গভীরভাবে মনে ধারণ করতে পেরেছি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। আর এই কয়েকদিনে এই বইটা আমার ইমোশন নিয়ে খেলেছে বলা যায়। আমি এই বইয়ের চরিত্রগুলোর সাথে হেসেছি, কেঁদেছি, কখনো আবার চুপচাপ আ শূন্য মন নিয়ে হচ্ছে আকাশের দিকে তাকিয়ে ভেবেছি। তো অনেকটা সেরকম। এই বইটা আমাকে অনেক ভাবিয়েছে কয়েকটা দিন। ডুবেছিলাম এটা নিয়ে। তো এইখানে যে প্রধান চরিত্র অপু, এই অপু ছেলেটা হচ্ছে খুব ছোটবেলা থেকে খুব স্ট্রাগল এর মধ্যে বড় হয়। তার বাবা মারা যায়। মার খুব একটা উচ্চাশা থাকে না যে তাকে পড়াশোনা করাবে, সে পড়াশোনা করে বড় কেউ হবে। এই ধরনের কোনো স্বপ্ন কিন্তু থাকে না তার মায়ের। তবে অপু পড়তে খুব ভালোবাসতো। সে চাইতো সে অনেক সে বুঝতে পারতো, সে চাইতো যে কিছু একটা বিশেষত্ব তার মধ্যে আছে এবং সে একসময় অনেক বড় কিছু একটা হবে। সে প্রকৃতি ভালোবাসতো, সবসময় একটা দস্যিপনা প্রকৃতির মধ্যে ছুটে বেড়ানো, সেটা খুব পছন্দ করতো। আসলে এই বইটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর সিকোয়াল। পথের পাঁচালী যারা পড়েছেন তারা জানেন অপু ছোটবেলায় কেমন ছিল। দুর্গা, অপু মানে তারা প্রকৃতির সাথে, সাথে বড় হয়েছে এবং প্রকৃতির প্রতি একটা মুগ্ধতা সবসময় হচ্ছে অপুর অপুর চরিত্রের মাঝে আমরা দেখতে পারবো। যে যেখানেই যায় সে প্রকৃতিকে খুঁজে। সে খুব শৌখিন ছিল, খুবই হচ্ছে আত্মমুগ্ধতা ছিল তার মধ্যে, আ আত্মসম্মান বোধ ছিল। সে সবসময় পড়তে চাইতো, জানতে চাইতো। তার পড়ার ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম ছিল না। সে যা বই তার সামনে পেত, পড়তো ইতিহাস, ভূগোল, ভ্রমণ কাহিনী, এমন কিছু নেই, পড়ার এমন কোনো জগৎ নেই যেখানে তার বিচরণ ছিল না। সে খুব ভালোবাসতো পড়তে। তো অপুর এই বৈশিষ্ট্যটা আমার সাথে খুব মিলে যায়। তারপর সে একসময় দেখা যায় যে ছোটবেলায় যে স্ট্রাগলটা করে যে পড়ার জন্য, তার মা পড়ার খরচ জোগাতে পারবে না যেহেতু বাবা নেই। তো তারপরও সে স্কুলে যেত। স্কুলে গিয়ে খুব সহজেই যেহেতু সে পড়তে ভালোবাসতো, খুব সহজেই শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে নেয়। তার স্কুলে যে ইন্সপেক্টর আসে, তো সে বুঝতে পারে এই ছেলেটার মধ্যে স্কিল আছে। সে সব দেখা যায় যে অন্য ছেলেদের থেকে সে ভালো রেসপন্স করতে পারছে ক্লাসে। তো সে স্কলারশিপ পেয়ে যায় এভাবে, ডিস্ট্রিক্ট স্কলারশিপ পায়। তো তার বড় একটা স্কুলে পড়তে যাওয়ার সুযোগ হয়। সেখান থেকে সে ম্যাট্রিক পাস করে, তারপরে হচ্ছে সেখান থেকে অনেক স্ট্রাগল করে ইন্টার পাস করে সে কিন্তু তার শিক্ষকদের থেকে অনেক সাহায্য পায়, সাপোর্ট পায়। যেহেতু সে পড়তে ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে এবং সাপোর্ট করে যে হ্যাঁ, এই ছেলে একদিন বড় কিছু করবে। তো এভাবে সে আগাতে থাকে, কিন্তু এর মধ্যে তার অনেক স্ট্রাগল যায়। সে এরকম দেখা যায় সে খেতে পারে না। ভালো স্টুডেন্ট থাকলেও, ভালো পড়াশোনা করলেও খুব সহজে যে চাকরি পেয়ে যাবে সেরকমটা তার সাথে হয় না। সে টিউশনি করে, অনেক কষ্ট করে পড়াশোনার খরচ যোগায়। তবে এভাবে বেশি দূর আর আগাতে পারে না সে। তার বিএ পরীক্ষা দেওয়াটা হয় না। আইএ পাস করে একটা কেরানি চাকরি তে ঢুকে। টিউশনি করে। অনেক কষ্টে হচ্ছে তার খরচ চালায়। তো খুব স্ট্রাগল এর মধ্যে যায়। খেয়ে না খেয়ে সে দিন পার করে কলকাতা শহরে। তারপরও দেখা যায় তার কাছে যখন কিছু টাকা আসে, সে বন্ধুদের খাওয়াতে ভালোবাসে। তার এই টাকা থেকে সে সুন্দরভাবে চলতে পছন্দ করে। কিছু টাকা হাতে এলেই দেখা যায় যে সে খুব শৌখিনভাবে থাকতে চায়, খুব গুছিয়ে থাকতে চায়। এই জিনিসগুলো খুব মানে ভালো লাগার মতো। ছেলেদের সাধারণত এই ধরনের বৈশিষ্ট্য থাকে না। যে বাসায় খুব গুছিয়ে থাকবে। এই ধরনের চিন্তাভাবনা, সাংসারিক চিন্তাভাবনা মেয়েদের থাকে। যে সুন্দর একটা পড়ার টেবিল, সুন্দর পর্দা, সুন্দর হচ্ছে ফুলদানি, এই ধরনের কিছু। তো এই ধরনের শৌখিনতা কিছু অপুর মধ্যে আছে যা মুগ্ধ করার মতো। মানে বিশেষত্ব প্রকাশ করে, তার চরিত্রের বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ করে। তো একসময় তার মা মারা যায়।
হঠাৎ করে। তো মা মারা যাওয়ার পরে তার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া হয়। দুই ধরনের অনুভূতি তার মধ্যে কাজ করে। অপু বন্ধন পছন্দ করে না। এই যে মা থাকার কারণে একটা বন্ধনে সে আবদ্ধ ছিল। মায়ের কথা তার চিন্তা করতে হতো যে মা আছে, মার কাছে যেতে হবে। সে মুক্তভাবে স্বাধীনভাবে চিন্তা করতে পারত না, জীবনের সিদ্ধান্ত নিতে পারত না। তো সেখান থেকে মনে হয় যে এখন তো মা নেই। এখন আমি আমার ইচ্ছামতো যা খুশি করতে পারবো। আমার স্বপ্নটা, যে স্বপ্নগুলো রয়েছে, ভবঘুরে জীবনের স্বপ্ন বলা যায়। যখন যেখানে খুশি যাবো, যা ইচ্ছে তাই করব। তো এইটা এখন করতে পারবো। মা মারা যাওয়ার পর সে মানে অসহায় ফিল করে একদিকে, আরেকদিকে সেই বন্ধন থেকে মুক্তির কারণে হ্যাপি ফিল করে বলা যায়। তো এরকম একটা ছেলে সে। আহ, তো এইভাবেই চলতে চলতে হঠাৎ করে মানে একটা নাটকীয় ভাবে তার বিয়ে হয়। তার বন্ধু প্রণবের সাথে সে প্রণবের মামার বাড়ি যায়। মামার বাড়ি গিয়ে আহ, তার মামাতো বোনের বিয়ে থাকে প্রণবের। তো মামাতো বোনের বিয়েটা হঠাৎ করে ভেঙে যায় কোনো একটা কারণে। তো তাদের তো লগ্ন থাকে, বিয়ে ভেঙে গেলে মেয়েটার যদি ওই রাতে বিয়ে না হয় তাহলে কিন্তু সমস্যা। তো সেই রাতে দেখা যায় অপুকে ঘুম থেকে টেনে তুলে তাকে বিয়ের মণ্ডপে নেওয়া হয়, তাকে বিয়ে দেওয়া হয় সেই মেয়েটার সাথে। সেই মেয়েটা হচ্ছে অপর্ণা। তো খুব নাটকীয় ভাবে বিয়ে হয় তার। যখন সে বিয়ের মানে বোঝে না, স্ত্রীর মানে বোঝে না, সেই দায়িত্ববোধটুকু তার মধ্যে থাকে না। সে চিন্তা করে মা মারা গেল মাত্র, তো একটা বন্ধু থেকে মুক্তি পেয়ে আমি আরেকটা বন্ধনে আবদ্ধ হচ্ছি। তারপরও অপর্ণার দিকে তার মায়া হয়। এই মেয়েটাকে দেখে সে মানে ফিল করে যে না, এই মেয়েটার ভার তাকে নিতে হবে। তো এভাবে সে সংসার জীবনে ঢুকে। সে তো সংসারী ছেলে না, তারপরও তার মানে তাকে ঢুকতে হয় বাধ্য হয়ে। সে অপর্ণাকে বাবার বাড়ি রেখেই চলে যায় অনেক দিনের জন্য। আবার আসে, তাদের মধ্যকার যে মান অভিমান, মানে এগুলো মুগ্ধ করার মতো। এই অংশটা আমি অনেকবার পড়েছি। সেই হচ্ছে অপু অপর্ণার যে সংসারের যে জীবন, খুব বেশি দিন আবার তাদের সংসার করা হয়নি। অপর্ণা একসময় মারা যায় অপুকে আবার একা করে দিয়ে। অপু খুব মানে একা একটা মানুষ। কোনো বন্ধন সে যেরকম চায় না, এমন কোনো বন্ধন আসলে প্রকৃতিও চায় না যে অপু বন্ধনে আবদ্ধ থাকুক। সেই জন্যই হয়তো অপর্ণাও তাকে ছেড়ে চলে যায়। 4 বছর মাত্র তারা সংসার করতে পারে, এবং 4 বছরের মাথায় তাদের যে সন্তান হয় কাজল, কাজলকে জন্ম দিতে গিয়েই অপর্ণা মারা যায়। এই অপু অপর্ণার সংসারের যে সুন্দর বর্ণনা লেখক দিয়েছেন, এই অংশটুকু খুব মুগ্ধ করার মতো। অপর্ণা এবং অপু দুজনের সাথেই আমি আসলে নিজের মিল পাই। অপর্ণার প্রতি খুব মায়া হয়, অপুর প্রতি মায়া হয়। এবং অপর্ণা যে সন্তান জন্ম দেয় কাজল, কাজলের প্রতি মায়া হয়। মা হারা সন্তান, জন্ম দিতে গিয়ে মা মারা গেছে, মানে সেই দিদিমার কাছে বড় হয়, বাবাও তার খোঁজ খবর নেয় না। মানে অপুর একটা অভিমান কাজ করে, একটা রাগ কাজ করে তার সন্তানের উপর, যে এই সন্তান জন্ম দিতে গিয়েই অপর্ণা চলে গেছে, তার জীবন থেকে হারিয়ে গেছে। তো সে 5 বছর পর তার সন্তানকে প্রথম দেখতে যায়। আহ, এবং দেখতে গিয়ে সে সন্তানের মায়ে পড়ে যায় যে একে কেন আমি কষ্ট দিচ্ছি, একে তো আমি আর অপর্ণাই দুনিয়াতে এনেছি, না হয়তো সে একা আসতে পারতো না। তো আমার তো এটা অবিচার করা হচ্ছে ওর ওপর। তো এভাবে এইটা চিন্তা করে সে কাজলকে আবার হচ্ছে নিজের কাছে নিয়ে আসে এক সময়। সে তার নিজের সাথে রাখে, কলকাতার যে মেসে সে থাকে কাজলকে সেখানে রাখে। কাজল বাবার সাথে খুব হ্যাপি ফিল করে। বাবাকে সে খুব ভালোবাসে। তো এইভাবে অপু হচ্ছে আরেকটা বন্ধনে আবদ্ধ হয়। তার যে স্বপ্ন বড় করা, প্রকৃতি দেখার জন্য ভ্রমণ করা, বিশ্ব ভ্রমণের যে স্বপ্ন, সেগুলোর কিছু আর হয় না। অপু লিখতে খুব ভালোবাসে, সে লেখালেখিটা সবসময়ই চালিয়ে যেত। ছোটবেলায় লিখতো, বড়বেলায়ও সবসময় সে লেখার সাথে কিন্তু থাকতো, পড়া এবং লেখা। সে লাইব্রেরিতে অনেক সময় কাটাতো। তো তার এই যে পড়ালেখার প্রতি যে আকর্ষণ, এটাই একসময় হচ্ছে আহ, তাকে একটা সাফল্যের দিকে নিয়ে যায়। তবে একটা সময় সে যখন দেখে তার মানে তার কয়েকজন বন্ধুর কথা সে জানতে পারে যে তারা হচ্ছে আহ, বিলেত গিয়েছে, মানে বিদেশে গিয়েছে আর কি। এরকম যাদের যেসব বন্ধুর কোনো উচ্চাসা ছিল না, সে খুব অবাক হয় যে তাদের তো আমার মতো কোনো উচ্চাসা দেখতে পায়নি, উচ্চাসা ছিল না, তারপর তারা হচ্ছে বিশ্ব ভ্রমণ করছে। সে তার একটু ঈর্ষা কাজ করে। সে ঈর্ষান্বিত হয়ে ওঠে যে এই স্বপ্নগুলো তো তার ছিল, সে তো সেই স্বপ্নগুলো পূরণ করতে পারছে না। আবার তার আরেকটা বন্ধুর সাথে দেখা হয় এরকম, সে হচ্ছে একটা কলেজের অধ্যাপক হয়। এবং অধ্যাপক তো অবশ্যই একটা সম্মানজনক পেশা। সবাই ভাবে যে সে খুব সুখী তার ওই বন্ধুটার কথা ভেবে। সেই বন্ধুটা বিয়ে করেছে, তার ছেলে মেয়ে আছে এবং একটা কলেজের অধ্যাপক। তারপরও সেই বন্ধু অপুকে বলছে যে আমি কিন্তু আমার জায়গায় আমি সন্তুষ্ট না, আমি সুখী না। আমি বিয়ে করে আটকে গেছি, একটা বন্ধনে আটকে গেছি। আমার ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করতে হয়, তাদের স্কুল পড়াশোনা বিয়ে, এসব নিয়ে ভাবতে ভাবতে আর নিজেকে নিয়ে ভাবার সময় পাই না, আমি পৃথিবীটাকে এক্সপ্লোর করার সুযোগ পাই না। তো অপুকে সে বলছে যে যদি জীবনটাকে উপভোগ করতে চাও, ভালো করে যদি জীবনটাকে চিনতে চাও, জানতে চাও, তাহলে বিয়ে করো না। অথচ অপু কিন্তু তখন বিয়ে করে সংসারী হয়ে তার ছেলেও হয়েছে। এবং অপু তার সংসার জীবন নিয়ে সুখী ছিল। অপর্ণাই তাকে
সুখ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তার জীবনে শান্তি দিয়েছিল। তো সে কিন্তু তার সংসার নিয়ে সুখী ছিল। অথচ সেই অধ্যাপক তার সবকিছু গুছানো থাকার পরও সে নিজেকে নিয়ে সুখী না। আসলে মানে আমি এটা পড়ার পর ভাবছি যে জীবন নিয়ে আসলে মানুষ কেউ সুখী না। প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে অপূর্ণতা ফিল করে। মানে কেউ পেয়ে সুখী, কেউ না পেয়ে সুখী। কেউ নিজের অবস্থান নিয়ে নিজে সুখী না। কিন্তু অপু চিন্তা করে যে সে এত ঝড়ঝাপটার মধ্যে জীবন পাড়ি দিচ্ছে, তার স্বপ্ন সব পূরণ হচ্ছে না, তারপরও কোথায় যেন সে জীবনের একটা সৌন্দর্য খুঁজে পায়। তার কাছে মনে হয় যে না, জীবন যেরকম আছে, জীবনে সুখ থাক দুঃখ থাক, সবকিছুই হচ্ছে রোমাঞ্চকর, সবকিছু থেকে আমরা হচ্ছে আনন্দ নিতে পারি। জীবনটা এরকমই, রোমাঞ্চের ভেতর দিয়ে হচ্ছে জীবন। যাই হোক, অপুর জীবন ভূতটা খুব সুন্দর। একসময় সে সফল হয়, সফল লেখক হয়। তবে সেই যে সে বন্ধন থেকে ছুটতে চায়, সে ছুটে বেরিয়েই যায়। তার কাজলকে তার নিশ্চিন্তপুরের ২৪ বছর পর সে নিশ্চিন্তপুরে যায়, তার যেই গ্রাম, সেখানে গিয়ে সে তার এক বাল্যসঙ্গী রানুদির কাছে তার ছেলে কাজলকে রেখে সে বিদেশ পাড়ি জমায়। সে কিন্তু সফল লেখক হয়েছিল। সে যদি লেখালেখির সাথে থাকতো, তার ওই জায়গায় থেকেই, কলকাতায় থেকেই কিন্তু সে ভালো করতে পারত। সে কিন্তু তখন সফল লেখক হিসেবে সুনাম অর্জন করেছিল। তারপরও সে এই যে পৃথিবী দেখার তার ইচ্ছে, ভ্রমণ করার ইচ্ছে, প্রকৃতি দেখার ইচ্ছে, এক্সপ্লোর করার ইচ্ছে, জীবনটাকে আরো নতুন রূপে নতুনভাবে দেখার ইচ্ছে, সেই ইচ্ছেটা কিন্তু সে আ মানে একটা জায়গায় থেকে আবদ্ধ করে রাখতে চায়নি। সে এইজন্য এই তার ছেলের বন্ধ থেকে ছুটে গিয়ে সে বিশ্ব ভ্রমণে বেরিয়েছিল এবং সে চেয়েছিল কাজলও তার মতো এরকম দুঃখ, সুখ দুঃখকে ফেস করতে করতে, স্ট্রাগল করতে করতে বড় হোক। জীবনের মানেটাকে তাহলে খুব গভীরভাবে তার ছেলে উপলব্ধি করতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, যেরকমটা সে পেরেছিল। সুখ সবসময় ছোট থেকে বড়বেলা পর্যন্ত, মানে একটা মানুষ যখন সুখের মাধ্যমে হচ্ছে জীবন পাড়ি দেয়, তারা সত্যিকারের জীবন বোধটা শিখতে পারে না, জীবনের সত্যিকারের সৌন্দর্যটাকে দেখতে পারে না। এটা অপুর মনে হয়েছিল, তাই সে চেয়েছিল তার ছেলেটাও স্ট্রাগল করুক, একা বড় হোক, স্ট্রাগল করতে করতে বড় হোক, তাহলে জীবনটাকে জানবে, চিনবে, নিশ্চিন্তপুরের প্রকৃতি দেখতে দেখতে বড় হোক। প্রকৃতি থেকে অনেক কিছু শেখার আছে। তাই সে ছেলেটাকে একা রেখেই চলে গিয়েছিল। এই হচ্ছে অপরাজিত। আমার খুব প্রিয়। অনেকক্ষণ ধরে এটা নিয়ে কথা বলছি। আরও কথা বলা যাবে। অনেক কিছু বলা হয়নি। আ প্রত্যেকটা চরিত্র নিয়ে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। অপুর জীবনে আরো অনেক কিছু ঘটেছিল, হয়েছিল। এটা আসলে পুরো উপন্যাস না করলে বুঝতে পারা যাবে না। আশা করি মানে বাংলা সাহিত্যের ১-২ টা ক্লাসিক, সেরা ক্লাসিক যদি আপনি মানে নাম বলতে চান, তাহলে অপরাজিতর নাম বলতে হবে। অপরাজিত মানে অনেক গভীর একটা উপন্যাস, অনেক কিছু উপলব্ধির ব্যাপার এবং অনেক মায়া, মায়ায় আপনাকে জড়িয়ে ফেলবে অপরাজিত প্রত্যেকটা চরিত্র। আপনার অপুকে দেখে মায়া হবে, অপর্ণাকে দেখে মায়া হবে, কাজলের প্রতি মায়া হবে। প্রত্যেকটা মানুষের সাথে আপনি মিশে যাবেন। নিজের সাথে মিল খুঁজে পাবেন। আপনার মনে হবে যে এটাই তো আপনি, এটাই তো আমি, বা এটাই আমার কাছের কেউ। ধন্যবাদ সবাইকে।